নুরাইনের উত্তর শোনার আগে হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ ব্যালকনির বাতাসের রিংটোনটা যেন আচমকে এক নতুন সুর তুলে দিল। নুরাইন স্ক্রিনের দিকে তাকে এক মুহূর্ত থামল। কায়ানের চোখ অজান্তে স্ক্রিনের দিকে চলে গেল। নুরাইন শান্ত স্বরে বলল, এক্সকিউজ মি কায়ান। কায়ান শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। নুরাইন ব্যালকনির একপাশে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে কি যেন বলতে নুরাইনের মুখে একটুখানি স্বস্তির হাসি ফুটে উঠল। হ্যাঁ আকাশ, বলো। আকাশ নামটা কায়ানের কাছে পৌঁছাতেই বুকের ভেতরটা অকারণে মোচড় দিয়ে উঠল। কায়ান চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ দুটো অজান্তে গিয়ে আটকাল নুরাইনের ওপর। বাতাসে নুরাইনের খোলা চুলগুলো বারবার মুখের ওপর এসে পড়ছে। কয়েকটি এলোমেলো গোছা গাল ছুঁয়ে আবার উড়ে যাচ্ছে বাতাসের সঙ্গে। মনে হচ্ছে কেউ যেন যত্ন করে আলো দিয়ে একটা জীবন্ত ছবি এঁকে রেখেছে। কায়ান এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। অদ্ভুত এক ইচ্ছে বুকের ভেতর চাড়া দিল। ইচ্ছে হলো আলতো করে সেই উড়ে আসা চুলগুলো কানের পাশে গুছিয়ে দিতে, একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে। চুলগুলো কি ঠিক এতটাই কোমল যতটা কোমল এই মেয়েটার উপস্থিতি? কিন্তু পরের মুহূর্তে নিজের দুই হাত শক্ত করে মুঠো করে নিল। না, নিজের সবটুকু আকাঙ্ক্ষা নীরবে বুকের ভেতরে বন্দি করে রাখল কায়ান। এদিকে নুরাইন ফোনে কথা বলছে। আচ্ছা। ওপাশে আবার কিছু বলতে নুরাইন বলল, হ্যাঁ বের হচ্ছে এখন। আরও কয়েক সেকেন্ড শুনে মৃদু স্বরে বলল, ঠিক আছে আকাশ, দেখা করছি। ফোনটা কেটে দিতেই চারপাশে বাতাস যেন কায়ানের কাছে হঠাৎ ভারী হয়ে উঠল। দেখা করছি, দুটো শব্দই কানের ভেতর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আকাশ, লোকটা কে? কেন দেখা করতে হবে? এত জরুরি কি? অকারণে বুকের ভেতর ঈর্ষার আগুন ধীরে ধীরে জ্বলে উঠল। চোয়ালের পেশিগুলো আবার শক্ত হয়ে এলো। মুখে অবশ্য তার কিছুই প্রকাশ পেল না। নুরাইন ফোনটা রেখে কায়ানের দিকে ফিরে তাকালো। কায়ান, আমাকে একটু বের হতে হবে, জরুরি একটা কাজ আছে। কায়ান ঠোঁটের কোণে কষ্টে একটা স্বাভাবিক হাসি টেনে এনে বলল, জি ঠিক আছে। শব্দগুলো স্বাভাবিক শোনালো, ভেতরে ভেতরে যেন কেউ ওর বুকের ওপর পাথর চাপিয়ে দিয়েছে। নুরাইন কে চলে গেল রেডি হওয়ার জন্য। আর কায়ান নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল ব্যালকনিতে, দৃষ্টি আকাশের দিকে। অথচ মন আটকে আছে একটাই প্রশ্ন, আকাশটা। নুরাইন দ্রুত রেডি হয়ে নিচে নেমে এলো। পরনে অফ হোয়াইট লং কুর্তি, সঙ্গে নেভি দুপাট্টা। চুলগুলো আলতো করে পেছনে বেঁধে নিয়েছে, হাতে গাড়ির চাবি। ড্রয়িং রুমে বেরিয়ে যাওয়ার সময় একবার সিঁড়ি দিকে তাকালো। কায়ানকে আর দেখা গেল না। দূরে দোতলার ব্যালকনি দাঁড়িয়ে কায়ান সবটা দেখছিল। নুরাইনের গাড়িটা ধীরে ধীরে গেট পাড়িয়ে চোখের আড়াল হয়ে যেতেই কায়ান নিচু স্বরে বিড়বিড় করে বলল, আকাশ। শুধু নামটা উচ্চারণ করতে বুকের ভেতর আবার অজানা অস্থিরতা জেগে উঠল। অন্যদিকে নুরাইন গাড়ি এগিয়ে চলছে। গাড়ির ভেতর মৃদু সুরে বাজছে পিয়ানোর একটি শান্ত মেলোডি। নুরাইন স্টিয়ারিং ধরে অন্যমনস্ক চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে একটা কালো এসইভি চোখে পড়ল। প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক মিনিট পরেও একই দূরত্ব বজায় রেখে গাড়িটা পিছু নিতে দেখে নুরাইন ভ্রু কুঁচকে গেল। কাকতালীয় নাকি? মনে প্রশ্ন জাগলো। গাড়ির গতি স্বাভাবিক রাখলো। হঠাৎ সামনের ফাঁকা রাস্তায় আরেকটি কালো মাইক্রোবাস আড়াআড়িভাবে এসে দাঁড়ালো। চাকার ঘর্ষণের তীক্ষ্ণ শব্দ তুলে নুরাইন ব্রেক কষল। স্ক্রিচ। গাড়িটা অল্পের জন্য ধাক্কা খাওয়া থেকে বাঁচল। নুরাইন কিছু বুঝে ওঠার আগে পেছনে কালো এসইউভিটা এসে রাস্তা আটকে দিল। চারিদিক নিস্তব্ধ। পরের মুহূর্তে দুই পাশের দরজা খুলে কালো পোশাক পরা কয়েকজন লোক দ্রুত নেমে এলো। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা। নুরাইন দ্রুত ফোনটা হাতে নিল। ঠিক তখনই একজন ভারী লাঠির আঘাতে জানালার কাচ চূর্ণ বিচূর্ণ করে ফেলল। ঝনঝন। ভাঙা কাচ চারিদিকে ছড়িয়ে পড়ল। নুরাইন সঙ্গে সঙ্গে দরজা লক করে দিল। কাপা হাতে জরুরি নম্বরে কল দিতে যাবে, এরই মধ্যে আরেকজন দরজা জোরে টানতে লাগলো। দরজাটা বেশিক্ষণ টিকল না। এক প্রচণ্ড ধাক্কায় সেটা খুলে গেল। কে আপনারা? কি চান? নুরাইন দৃঢ় কণ্ঠে বলল। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। একজন পেছন থেকে সাদা কাপড় চেপে ধরল নুরাইনের মুখের ওপর। নুরাইন প্রাণপণে হাত ছুড়ে নিজেকে এড়ানোর চেষ্টা করলো। কোনোই দিয়ে একজনকে আঘাতও করলো। লোকটা ব্যথায় গালি দিয়ে পিছিয়ে গেল। দুঃখিত ম্যাম। লোকটার কণ্ঠে অদ্ভুত ভদ্রতা। আমাকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। এটা বলে লোকটি নুরাইনের কাছে এগিয়ে এলো। সে শক্তিটুকু দিয়ে ছটফট করতে করতে নুরাইনের হাত থেকে ফোনটা রাস্তায় পড়ে গেল। চোখের পাতা ভারী হয়ে এলো। পরের মুহূর্তে লোকটা কোনো রকম রূঢ়তা না দেখিয়ে অত্যন্ত সাবধানে নুরাইনকে কাঁধে তুলে নিল। লোকটা ধীরে ধীরে নিজের মুখের কালো কাপড়টা খুলে ফেলল। স্পষ্ট হয়ে উঠল পরিচিত মুখটা, কায়ান। ঠোঁটের কোণে এক রহস্যময় আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। নিচু স্বরে বিড়বিড় করে বলল, মাফ করবেন মিস অ্যাঞ্জেল, আজ আপনাকে আকাশের কাছে যেতে দিতে পারলাম না। পাশ থেকে স্যাম বিরক্ত মুখে মুখোশ খুলে ফেলে বলল, ভাই তোর জন্য আমরা একদিন জেলে যাব। একটা মেয়েকে দেখা করতে না দেওয়ার জন্য এত বড় নাটক করার কি দরকার ছিল? রাফিও মাথা নেড়ে বলল, সত্যি বলছি কারণ তোর জন্য আজ আমরা ভিলেন পর্যন্ত হয়ে গেলাম। রাস্তা ব্লক করেছি, মুখ ঢেকেছি, গাড়ি নিয়ে তাড়া করছি। সিনেমাতেও এত প্ল্যান থাকে না।
আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, ওনার জ্ঞান ফিরলে প্রথমে আমাদের না, তোকে শেষ করবে। কানের ঠোঁটের কোণে হাসিটা আরো গাঢ় হলো। করুক তবুও, আজ অন্য কারো কাছে যেতে দিব না। স্যাম আর রাফি একে অপরের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তাদের দুজনেরই মনে হলো এই বেপরোয়া ছেলেটা আজ আর আগের কায়া নেই। সে নিজের অজান্তে এমন এক অনুভূতি বন্দী হয়ে গেছে যেখান থেকে ফেরার পথ আর খুব একটা বাকি নেই। দূরের রাতের অন্ধকার ঘনিয়ে এলো, আর কালো এসিভিটা নিঃশব্দে অচেনা এক পথের দিকে ছুটে চলবে।